স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। বিদ্যুৎ খাতের বড় যে প্রকল্পগুলো এখন বাস্তবায়নের পথে তা শেষ করে বিদ্যুৎ উৎপাদন যেতে সময় লাগবে। এ সময় দেশের সম্পদ কাজে লাগিয়ে তুলনামূলক কম অর্থ বিনিয়োগ করে বিদ্যুৎ চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানি এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। আজ আমরা আলোচনা করব নবায়নযোগ্য জ্বালানি। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বেইস টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক হাসান শিবলি এবং বেইস টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা জোবাইর আহমেদ। জনাব আহমেদ এবং জনাব শিবলি, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ভালো আছে, ধন্যবাদ। আমরা আজ আলোচনা করতে চাই নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে। নবায়নযোগ্য বিদ্যুতের কথা আমরা বেশ কত বছর ধরেই বাংলাদেশে শুনছি। নবায়নযোগ্য বিদ্যুৎ কি বাংলাদেশের যে বিদ্যুৎ ক্রাইসিস বা যে সংকটের কথা আমরা বলছি সেটা কি একটা অ্যান্সার হতে পারে, অনলি সোর্স হতে পারে? আলটিমেটলি এটাই আনসার হতে হবে। এটা আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং এর যে অ্যালার্মটা দিচ্ছে তাতে এটাই আনসার আমাদেরকে হওয়া দরকার। সেক্ষেত্রে আমরা যদি স্টেপ বাই স্টেপ যাই তাহলে এখন আমাদের তো বিদ্যুতের যে চাহিদা আছে সে চাহিদাটা আমাদের গত 5-6 বছর ধরে আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছি, চাহিদা অনেকাংশে আমরা এখন মিট আপ পুরোপুরি না করতে পারলেও একটা সহনীয় পর্যায়ে আনার একটা ব্যবস্থা হয়েছে। এই ব্যবস্থাটাতে আমরা যদি দেখি যে আমাদের এখনো কিন্তু গ্যাস নির্ভর, ডিজেল নির্ভর এবং ফার্নেস অয়েল নির্ভর জ্বালানি আমরা ব্যবহার করছি। গ্যাসে আমরা এখনো 62% ডিপেন্ডেন্সি আছে। সেক্ষেত্রে আমাদের গ্লোবাল কনটেক্সটে চিন্তা করলে আমাদের নবায়নযোগ্য জ্বালানিতে আমাদের যেতেই হবে। কিন্তু গ্লোবাল কনটেক্সটে আপনি যখন কথা বলছেন তখন পৃথিবীতে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা তার মাত্র 16% আসে হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি থেকে, এবং সেই হিসাবে যদি বাংলাদেশে আসি আমরা এটা লেস দেন 1% বা 1%। সেক্ষেত্রে মানে এই যে সামনে যে বিশাল যে লক্ষ্য চ্যালেঞ্জ, সেইটাকে আসলে শুধুমাত্র নবায়নযোগ্য দিয়েই আমাদের যে বিপুল পরিমাণ চাহিদা, আমি যদি ইন্ডাস্ট্রিয়াল চাহিদার কথা বলি, সেটা কি সম্ভব কিনা? আমাদের বাংলাদেশের নবায়নযোগ্য বিদ্যুতের মাঝে এখনো কিন্তু সবচেয়ে বড় কন্ট্রিবিউশন আছে যেটা হাইড্রো পাওয়ার, যেটা আমাদের এখানে অনেক আগেই ইনস্টল করা হয়েছিল। যদিও অ্যাডিশনাল পাওয়ার হাইড্রো থেকে আমাদের খুব একটা আসেনি। তবে নবায়নযোগ্য বলতে আমরা যদি সোলারের কথা বলি, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে আমাদের মতো এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য অর ডেভেলপিং কান্ট্রির জন্য, যে আমরা গ্রামে গঞ্জে যেখানে এখন ইলেকট্রিসিটি যায়নি সেখানে আমরা গ্রিড থেকে ইলেকট্রিসিটি যাওয়ার আগেই কিন্তু আমরা যদি দেখি যে কার্বন ক্রেডিটের ফান্ড দিয়ে অর এনজিওরা যে কাজ করছে ওদের ওখানে কিন্তু বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে অফ গ্রিড থেকেই। এই যে আমাদের একটা সুযোগ, আমাদের মনে হয় যে আমরা আলটিমেটলি আগামী 5 বছরে আমাদের জ্বালানির কত অংশ নবায়নযোগ্য দিয়ে করব সেটার একটা প্ল্যান আমরা করতে পারি। যেমন আমাদের প্ল্যান হয়েছে যে 2020 এর ভিতরে 10% হচ্ছে আমরা নবায়নযোগ্য জ্বালানি থেকে কভার করার চেষ্টা করছি সোলার থেকে। ধন্যবাদ জনাব শিবলি, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব জোবাইর আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি বাংলাদেশের জন্য নবায়নযোগ্য জ্বালানির জন্য কি কি খাত আসলে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন আপনি? জনাব শিবলি বলছিলেন যে হাইড্রো পাওয়ার হতে পারে, জলবিদ্যুৎ একটি আছে, সোলারের কথা বললেন, এর বাইরে আসলে কি কি আছে? এর বাইরে টেকনোলজি ওয়াইজ আসলে আমাদের অপশন যে খুব ওয়াইড তা না, বাংলাদেশের জন্য বলছি না, গ্লোবালি যে অপশন খুব ওয়াইড তা না, বাট যে যে অপশনগুলো আছে হাইড্রো ব্যতীত, আমাদের হাইড্রো একটা আছে, বাট হাইড্রো ব্যতীত কিন্তু আমাদের প্রায় সবগুলো অপশনই আমাদের এখানে ইনকর্পোরেট করা পসিবল। তো সেক্ষেত্রে বায়ুশক্তির কথা বলা হচ্ছে, উইন্ড পাওয়ারের কথা বলা যেতে পারে, বায়োফুয়েলের ব্যাপার সম্ভাবনা আছে কিনা, বায়োগ্যাস, বায়োম্যাস থেকে যেটা সেটা সেই সম্ভাবনাগুলো আছে কিনা? সেই সম্ভাবনাগুলো আছে। আপনি জানেন যে আমাদের এলজে প্রোডাকশনের জন্য উই হ্যাভ মেনি সোয়াম্পস, যেখানে আসলে আমরা যেটাকে আসলে প্রসেস করে আমরা আসলে বায়োগ্যাস বেসড প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্টে যেতে পারি, মিনি পাওয়ার প্ল্যান্টস। তার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা টেকনোলজি ইজ very much upcoming, which is fuel cell, যেটা আমরা বলছি hydrogen as a fuel you use and you produce this hydrogen from water. So and this technology কিন্তু আসলে মনে করার কারণ নাই ফিকশন, এটা কিন্তু অলরেডি ইন রিয়েলিটি, and এটা কিন্তু কমার্শিয়ালি ইউজ হচ্ছে।
আচ্ছা এবং আমরা এটাকে সাকসেসফুলি একটা ট্রায়ালে নিয়ে আসতে পারি এবং এটার চেষ্টা চলছে। এই গবেষণা কি বাংলাদেশে আসলে এই জাতীয় গবেষণা যে ফলাফল বাংলাদেশে আসতে আসলে কতদিন লাগতে পারে? খুবই রিসেন্টলি এটা আমাদের এখানে পরীক্ষামূলকভাবে শুরু হবে। কিছু প্রাইভেটাইজড ইনিশিয়েটিভ, কিছু গভর্নমেন্ট অ্যান্ড টেলিকম ইউজারদের অপারেটরদের ইনিশিয়েটিভে হয়তো আমরা এটা ইনকর্পোরেট। আপনি হয়তো জানবেন যে আমাদের টেলিকম অপারেটররা কিন্তু ওয়ান অফ দ্য মেজর কনজিউমার অফ ডিজেল, which is around 30% of the total national import. হ্যাঁ, সো ওখানে যদি আপনি অ্যাড্রেস করতে পারেন, আপনি কিন্তু ইমিডিয়েটলি একটা মেজর রিডাকশন ইন এমিশন নিয়ে আসতে পারেন, যেটা আমরা সবাই অ্যাওয়্যার এখন। আমরা কাজ করছি নতুন টেকনোলজি নিয়ে, অপারেটররাও কাজ করছে, গভর্নমেন্টও ইনিশিয়েটিভ নিচ্ছে। ধন্যবাদ জনাব জোবায়ের, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব শিবলি, আপনার কাছে জানতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে 2012 সালেই নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি বা স্ট্রেডা স্থাপন করা হয়েছে। এর ফলে একটা দিক নির্দেশনা দিতে বলা হয়েছে যে সাস্টেনেবল এনার্জির ক্ষেত্রে কি ধরনের কাজ করা যাবে, এক ধরনের নতুন দিক নির্দেশনা আসছে। এর ফলে এখন আপনারা কি মনে করছে যে আমাদের দেশে যে নবায়নযোগ্য বিদ্যুতের খাত, এর ফলে একটি সংগঠিত হবে কিভাবে, আসলে এটাকে কিভাবে পজিটিভভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে বলে আপনার মনে হয়? রাইট, আমি আবার বলতে চাই যে এটা হচ্ছে জাস্ট দ্য বিগিনিং, কারণ আমাদের কোনো একটা কিছু শুরু করতে হলে উই মাস্ট হ্যাভ আওয়ার ওন পলিসি। রাইট, সেজন্যই আমরা অ্যাপ্রিশিয়েট করছি যে এই ধরনের একটা বডি হয়েছে, রাইট, যারা আমাদেরকে গাইডলাইন দিতে পারছে, ডিরেকশন দিতে পারছে, এন্ড দে আর বেসিক্যালি ওয়ার্কিং ইন বিটুইন প্রাইভেট এন্ড গভর্নমেন্ট। কারণ হচ্ছে যে আমরা বুঝতে পারছি এই ডিরেকশনগুলো আমরা গভর্নমেন্টের পলিসি মেকিং এর খাতায় লেখা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই গাইডলাইন অনুযায়ী আমাদেরকে প্রাইভেট সেক্টরকে কিভাবে বুস্ট আপ করা যায় অন দিস ইনভেস্টমেন্ট। আপনি যদি দেখেন যে গ্লোবালি কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইনভেস্টিং এরিয়া এখন হচ্ছে এই নবায়নযোগ্য জ্বালানি। সো বাংলাদেশেও কিন্তু একই জিনিসটা হবে। এবং আমরা প্রাইভেট সেক্টরে যারা এখন ইনভেস্টমেন্টের চিন্তা করছি, তারা একটা সময় কিন্তু এই পলিসিটা যখন সেট হয়ে যাবে, আমরা বুঝবো যে হোয়াট ইজ দ্য রেট অফ রিটার্ন ফ্রম দিস ইনভেস্টমেন্ট। এখন কিন্তু আমাদেরকে মনে হচ্ছে যে আমরা দেয়ার ইজ নো রোডম্যাপ। রোডম্যাপটা হয়ে গেলে পরেই প্রাইভেট ইনভেস্টররা কিন্তু ওই রোডম্যাপ ওয়াইজ তাদের ইনভেস্টমেন্ট প্রপারলি শুরু করতে পারে। আচ্ছা, এইখানে আপনি বলছিলেন যে এখনো আমরা যে কাজ দেখছি বাংলাদেশের নবায়নযোগ্য বিদ্যুতের ক্ষেত্রে মূলত সৌর বিদ্যুৎ, সোলারে কাজ হচ্ছে বেশি। এইখানে আসলে আমরা কতটা এগিয়ে আছি অন্য অন্য খাত থেকে আসলে বাংলাদেশ? সৌর বিদ্যুতে আমাদের আসলে গ্রাউন্ড ওয়ার্কটা এখন হয়েছে আমরা যতটুকু দেখেছি, এবং প্রাইভেট সেক্টর অলরেডি আইপিপি প্রজেক্ট বলেন আর বড় বড় প্রজেক্টগুলো অলরেডি সাইন আপ হয়েছে সেগুলো আশা করছি যে আগামী বছর অথবা 2018 এর ভিতরে ওরা গ্রিডে আমাদেরকে সোলার এনার্জি দিতে পারবে। এখন পর্যন্ত আমরা সোলারের যে ফিগারটা আপনি বলেছেন 1%, জি, এই 1% কিন্তু হচ্ছে শুধুমাত্র বেসিক্যালি হাউস হোল্ড রুফটপ। কিন্তু আমরা যে 100 মেগাওয়াটের ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি ফ্রম সোলার, এই ধরনের কন্ট্রাক্ট কিন্তু অলরেডি 2-3টা হয়ে গিয়েছে, এবং এগুলো অনগোয়িং প্রজেক্ট। আশা করছি 2017, 2016 and 2018 আমরা এখান থেকে গ্রিডে এনার্জি পাবো, জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হবে। ধন্যবাদ জনাব আহমেদ। আপনার কাছে জানতে আছে যে যখন আমরা সোলার এনার্জির কথা বলছি, বাংলাদেশে বেশ কিছুদিন ধরেই কাজ হচ্ছে এবং এগোচ্ছে, কিন্তু একটা বিষয় সংকট থেকে যায় যে এটাকে আসলে ন্যাশনাল গ্রিডে দেওয়ার মতো সেই ক্যাপাসিটি হয়নি, বা এটা একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সত্যিকার অর্থে ইম্প্যাক্ট ফেলার জন্য, যেটা জনাব শিবলি বলছিলেন যে শুধুমাত্র হাউস হোল্ডে আছে। তো বড় ইউজের ক্ষেত্রে আমি যদি বলি ইন্ডাস্ট্রিয়াল ইউজের ক্ষেত্রে কি তখন কি এটা কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে কিনা, সেরকম সম্ভাবনা সামনে দেখছেন কিনা? আসলে আপনি সম্ভাবনা না, আমি বলবো যে এটা শুধু রিয়েলিটিতে আসা বাকি আছে। কারণ আসলে আপনি যদি দেখেন তাহলে টেকনোলজি কিন্তু ম্যাচিউরড। আপনি কিন্তু এখন গ্রিডে আসলে এনাফ এনার্জি সোলার থেকে প্রডিউস করে কোয়ালিটি এনার্জি পাঞ্চ ইন করতে পারেন, যেটা কিন্তু আমাদের ন্যাশনাল গ্রিডকে কমপ্লিমেন্ট করতে পারে উইথ আদার সোর্সেস। আচ্ছা, সো সেই টেকনোলজি কিন্তু এখন ম্যাচিউরড, এবং একটা মজার মেথডোলজি যেটা আসলে অনেক কান্ট্রি, যেমন আমি যদি বলি আমাদের ক্লোজেস্ট মালয়েশিয়া অ্যাডাপ্ট করেছে। আমি অনেক জায়গায় এটা বলি যে মালয়েশিয়া গভর্নমেন্ট কিন্তু একটা পলিসি অ্যাডাপ্ট করেছে যেখানে কিন্তু আপনি আপনার রুফটপে সোলার বসিয়ে
উইথ আ টেকনোলজিক্যাল নো হাউ অ্যান্ড এক্সপার্টিজ আপনি কিন্তু এটা ডাইরেক্টলি আপনার ডিস্ট্রিবিউশন লাইনের গ্রিডে অ্যাড করে দিতে পারেন আপনার লোকালিটি থেকে। ইউ ডোন্ট নিড আ ভেরি বিগ প্ল্যান, আলাদা দরকার নেই। এবং গভর্নমেন্ট সেটাকে সাবসিডাইজ করছে। আপনি যখন তাকে রিনিউয়েবল সোর্স থেকে আপনি যদি 1 কিলোওয়াট আওয়ার এনার্জি অ্যাড করেন, গভর্নমেন্ট আপনাকে 3 কিলোওয়াট আওয়ার অফ এনার্জি ফ্রি দিচ্ছে, ডিসকাউন্ট করছে। আচ্ছা আচ্ছা সো এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট মোটিভেশন ক্রিয়েট করছে, এন্ড ইট ইজ বিকামিং ভাইরাল ইন দ্য কান্ট্রিজ যারা আসলে এই পদ্ধতিটা আসলে অবলম্বন করে আগাচ্ছে। সো এটা কিন্তু শুধু বড় প্রজেক্টের ক্ষেত্রেও না, ছোট ভাবে ডিস্ট্রিবিউটেড মিনি গ্রিড সেট আপ করে, রুফটপ করে, হোম সিস্টেম ডেপ্লয় করেও কিন্তু আপনি সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলতে পারেন। আর ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ইট ইজ ভেরি মাচ পসিবল। ভেরি মাচ পসিবল। আমি এখানে ছোট্ট একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনি যদি এখন গ্রামে-গঞ্জে গিয়ে দেখেন, অলরেডি এই সেটআপটা কিন্তু হচ্ছে যে সেচের জন্য যে আমরা পাম্প ইউজ করি, হ্যাঁ এটা আমরা এখন দেখছি। এই পাম্প কিন্তু অলরেডি আমাদের সোলার পাম্প ইউজ হচ্ছে। এবং সেচের জন্য যে প্রবলেমটা হতো, যেমন আমি যখন আমার গ্রামে যেতাম দেখতাম রাতের বেলা ইলেকট্রিসিটি নাই। কেন নাই? কারণ হচ্ছে যে সেচের জন্য ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে, সেচ মেশিন চলছে, মোটর। এখন এটা যখন কনভার্ট হচ্ছে সোলারে, আমাদের একটা বড় ডিজেল কিন্তু এখানেও খরচ হতো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে সোলারের এই এখন যে ইউসেজটা হচ্ছে, এটা মানে 2016-এই আমরা একটা বড় ইম্প্যাক্ট দেখতে পাবো আমাদের। আচ্ছা জনাব হাসান শিবলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আপনার সাথে কথা বলবো আবারও। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি নবায়নযোগ্য জ্বালানি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বেইস টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক হাসান শিবলি এবং বেইস টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা জোবায়ের আহমেদ। জনাব আহমেদ এবং জনাব শিবলি, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা কথা বলছি নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে। এক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশে সৌরশক্তি, বায়ুশক্তি, হাইড্রো, বায়োফুয়েল এবং জিওথার্মাল এসব নতুন যে ক্ষেত্র রয়েছে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে, এর মধ্যে বাংলাদেশের মধ্যে দেশের জন্য চিপেস্ট কোনটা সলিউশন বলে আপনার মনে হয়? বাংলাদেশের জন্য চিপেস্ট ওয়ার্ডটা তো আসলে খুব রিলেটিভ। আসলে আপনি কতখানি অ্যাডপশন করছেন, আপনি কোন স্কেলে নিয়ে যাচ্ছেন, এটার উপর আসলে ডিপেন্ড করে চিপনেসটা। বাট আমি যদি বলি যে এটা তো গ্লোবাল ইম্পারেটিভস থেকে আসবে, সো আপনার গ্লোবাল ইম্পারেটিভসে কিন্তু ইউ আর ইনভেস্টিং হাইলি অন সোলার। ওকে, সো দ্য টেকনোলজি is becoming more mature, efficient, and the price per unit is going down every day. So আমি বলবো যে সেক্ষেত্রে সোলার is the way to go. আমাদের সামনে আগানোর জন্য সোলারকে নিয়ে আগাতে হবে মেজরলি। বাট অ্যাসোসিয়েটেড গুলোকে ছেড়ে দিলে হবে না, কারণ আলটিমেটলি পার্সেন্টেজটাকে বাড়াতে গেলে আপনাকে যেখানে যেটা পসিবল সেখানে সেই অ্যাডাপশনটা নিয়ে আসতে হবে। এবং ইউ নেভার নো আসলে সামনে কি অপেক্ষা করছে। দেয়ার মাইট বি another breakthrough which will মানে change the landscape, তাই না? Absolutely. ধন্যবাদ। জনাব শিবলি, আপনাকে জানতে হচ্ছে যে যেটা প্রায় আমরা শুনছি যে সোলার এনার্জি বা যে কোনো রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে প্রাথমিক যে খরচ, ইনস্টলেশন যে কস্ট, সেটা অনেক বেশি। আপনারা বলছেন কমছে, প্রতি বছর কমছে, বাট কম্পারেটিভলি স্টিল হায়ার। এটা কেন কমছে না? সমস্যা কোথায়? প্রথম কথা হচ্ছে যে এটার যে টেকনোলজিটা মানে ওয়ার্ল্ড ওয়াইড যখন প্রথম এসছে তখন যে প্রাইস ছিল, এখন তো প্রাইস অলরেডি হাফ হয়েছে। আমরা ভাবছি যে এটা আরো কমবে, কিন্তু আপনি যদি মানে অন দ্য কন্ট্রারি চিন্তা করেন যে এটা গ্লোবাল কনটেস্টে আপনার রিনিউয়েবল এনার্জি হিসেবে আমরা এই সোলারটাকে ইউজ করছি, এটার ইনভেস্টমেন্ট একটু বেশি হলেও ইফ ইউ সি দ্য লাইফ স্প্যান, আমি তো যখন ইনভেস্ট করছি 20+ ইয়ার্স এর জন্য ইনভেস্ট করছি। রাইট। আপনি যদি এই 20 ইয়ার্স এর লাইফ স্প্যানে এটাকে মানে ইফ ইউ ডিভাইড এন্ড ফাইন্ড দ্য রিয়েল রেট এন্ড কস্ট অফ এনার্জি, তাহলে কিন্তু আমরা দেখছি যে এটা আসলে বেশি না। বাট ইনিশিয়াল ইনভেস্টমেন্টের এই কিক অফটার জন্য কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট মানে যারা প্রাইভেট সেক্টরে আছে, গভর্নমেন্ট পলিসি বলেন, সবকিছুতে এটা একটা ইটস এ ব্যারিয়ার। এটার জন্যই আসলে আমরা যদি যেমন আমরা পলিসি মেকিং এ দেখেছি যে আমাদের
এখন পর্যন্ত ফসিল ফুয়েলের উপরে যে ডিপেন্ডেন্সি আছে বাংলাদেশে গ্লোবালি, এটা থেকে বের হয়ে আসার জন্য এই সোলার ইজ অ্যান অপশন, ইজ এ প্রাইম অপশন। এই অপশনটাকে কাজে লাগানোর জন্য আমরা বলেছি যে আমাদের যে কার্বন ক্রেডিটের যে ফান্ড আছে, এই ফান্ডগুলোকে আমরা, এই জলবায়ু সম্মেলন মাত্র শেষ হলো, এই ফান্ডগুলোকে আমরা যদি প্রপারলি এই রেট ইনভেস্টমেন্টের সাপোর্ট হিসেবে দিতে পারি অ্যাজ এ গ্র্যান্ট, লো কস্ট ইনভেস্টমেন্ট, এবং এখানে যদি আইপিপি প্রজেক্টগুলোকে এই জায়গায় এনকারেজ করা হয়, যেমন আইপিপি প্রজেক্টে দেখা যাচ্ছে 100 মেগাওয়াটের জন্য যে প্রজেক্ট হচ্ছে, এই প্রজেক্টে মেইন ব্যারিয়ার হচ্ছে ল্যান্ড। জি, ল্যান্ডের ক্ষেত্রে যদি গভর্নমেন্ট একটা সাপোর্ট দেয়, এবং এই সাপোর্টের এগেনস্টে গভর্নমেন্ট যদি বলে যে ওকে, আমরা এই সাপোর্টের এগেনস্টে চাচ্ছি যে ইলেকট্রিসিটি রেট যাতে 10% কম হয়, আমি 30 ইয়ার্সের জন্য অর 50 ইয়ার্সের জন্য এই ল্যান্ডটা লিজ দিব, বাট রেট আমাকে 15% কমাতে হবে। এটা কিন্তু সম্ভব, কারণ প্রাইভেট ইনভেস্টর হিসেবে আমরা যখন একটা ল্যান্ড প্রকিউর করতে যাই, বাংলাদেশের ল্যান্ড কস্ট কিন্তু ইভেন হায়ার দেন চায়না। এই জায়গাটায় হয়তো আমরা ওই ধরনের গ্র্যান্ট অ্যান্ড ফান্ডগুলোকে ইউজ করলে আমাদের ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট প্রবলেমটা, এটাকে আমরা কিছুটা মিটিগেট করতে পারি। ধন্যবাদ জনাব আহমেদ। প্যারিসের সাম্প্রতিক সময়ে যে শেষ হলো যে ক্লাইমেট সম্মেলন যেটা হলো, সেখানেও আমরা বলছি যে বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলো এক ধরনের সহায়তা পাবে। যে সহায়তার কথা হলো বা যে চুক্তি স্বাক্ষরিত হলো, আপনার কি মনে হয় যে এতে বাংলাদেশের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আকৃষ্ট করবার ক্ষেত্রে এখানে কোনো ইতিবাচক প্রভাব ফেলবে কিনা? আমি আপনার আনসারটা একটু অন্যভাবে দিই। সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি যে এগ্রিমেন্ট সাইন হয়েছে বা যা আমরা পেতে যাচ্ছি, সেটা তো আসলে আমরা ডকুমেন্টেড ভাবেই দেখে ফেলবো। এটা আপনারাও জানবেন, সবাই জানবে, ইট উইল বি ওপেন ফর অল। বাট আমি যে ব্যাপারটাকে অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে যে প্যারিস সম্মেলনের আলটিমেট মোটিভ যদি আপনি দেখেন, দ্যাট ইজ বেসিক্যালি খুবই সিম্পল, পৃথিবীর জলবায়ুকে রক্ষা করা, উষ্ণতা কমাতে হবে। হ্যাঁ, তো সেখানে বাংলাদেশ কিন্তু একটা আইডেন্টিফাইড ডেভেলপিং নেশন, যে ওয়ান অফ দ্য বিগেস্ট এমিটার অফ কার্বন ডাইঅক্সাইড। সো অন্য কান্ট্রিগুলা যারা অলরেডি তাদের বেঞ্চমার্কের নিচে চলে এসছে, কার্বন এমিশনকে কমিয়ে ফেলেছে, তাদের কিন্তু কোর্টো প্রটোকলের আন্ডারে কোনো উপায় নেই বাংলাদেশকে ফান্ড দিয়ে এটাকে কমিয়ে আনা ছাড়া, বিকজ পৃথিবী সবার, কান্ট্রি যদি ভাগ করে। সো বাংলাদেশকে বিগেস্ট এমিশনের রেঞ্জ থেকে নামিয়ে আনা, আপনি হয়তো জানবেন যে গ্লোবাল আমাদের টার্গেট কি, দ্য ডিফেন্স লাইন ইজ সেট টু 2 ডিগ্রি সেলসিয়াস। সো 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে গেলে বাংলাদেশকে তো অ্যাড্রেস করতে হবে, সারা পৃথিবী বাংলাদেশকে অ্যাড্রেস করবে। সো আমাদের সহায়তা হোক, গ্র্যান্ট হোক, বিজনেস মডেল হোক, কোনো না কোনো উপায়ে আমাদের অ্যাক্টিভেশন আসতে হবে এবং এই কার্বন ডাইঅক্সাইডকে কমাতে হবে। সো ইতিবাচক, পুরাটাই ইতিবাচক। এই বাংলাদেশি যদি আমরা বলছি যে আমরা যে আমাদের কার্বনের যে নিঃসরণ যদি কমাতে চাই, এখানে প্রাইভেট এবং পাবলিক যে পার্টনারশিপের কথা প্রায় বলছি, এই জায়গাটা কিভাবে কাজ করতে পারে? প্রাইভেট পাবলিক পার্টনারশিপে আমরা, এটার মেইন ফোকাস হচ্ছে যে বড় ধরনের ইনভেস্টমেন্ট যাতে আমরা করতে পারি, বড়। সো সোলার ইজ এ বিগ প্রজেক্ট, তো সেই ক্ষেত্রে আমরা তো এটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন। তবে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি যে এই যে আমরা গ্লোবাল ফান্ড যেটা পাওয়ার কথা বলছি, এই ফান্ড নেয়ার জন্য কিন্তু আমাদেরকে আবার কিছু কমিটমেন্ট দিতে হবে। এখন সেই কমিটমেন্টের জায়গায় আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল বলি, যে আমাদের যে এর আগে কমিটমেন্ট ছিল যে আমরা ইট খোলাগুলো বন্ধ করব, মানে কনভার্ট করব হচ্ছে, কারণ ওখান থেকে একটা বড় কার্বন এমিশন হচ্ছে। তাহলে ইট খোলা, আমাদের এখন 2000 ইট খোলা আছে, এটা তো আমরা এখনো কিছু করতে পারি না। তো ওই জায়গাটা আসলে আমাদের একসাথে আসলে কাজ করতে হবে। জনাব শিবলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পর জন্য আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।